আমরা পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় যোগ দিয়েছেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন। দীপাঞ্জন দা, আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। রয়েছেন বিশ্বজিৎ দাস, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে স্বাগত। রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, আপনাকে স্বাগত। রয়েছেন অচিন্ত মণ্ডল, বিজেপি মুখপাত্র, এবং কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জুই বিশ্বাস, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। আমি প্রথমেই দীপাঞ্জন দা আপনার কাছে চলে আসতে চাইব। দীপাঞ্জন দা, আমরা গতকাল থেকে একটা নতুন ছবি দেখতে পাচ্ছি, যেখানে পরিষ্কার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর বিজেপির এই বৈঠক এনআইএর এসপির সঙ্গে, এবং নির্বাচন কমিশন চুপ করে বসে রয়েছে এবং দেখছে যে এত কিছু ঘটে যাওয়ার পরেও নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। তিনি নির্বাচন কমিশনকে, জাতীয় নির্বাচন কমিশনকে যেমন কাঠগড়ায় তুলছেন, একই সঙ্গে এনআইএকেও কাঠগড়ায় তুলছেন। ডিজি এনআইএ, এসপি এনআইএ, তাদের সবাইকে অপসারণের দাবি করা হচ্ছে। পরিষ্কার বলা হচ্ছে ভোটে জেতার চক্রান্ত করতে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে হাতিয়ার করছে, এনআইএকে কাজে লাগানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকেও চিঠি দিয়েছেন। আমার প্রশ্ন আপনার কাছে, দীর্ঘদিন জাতীয় কেন্দ্রীয় এই ধরনের এজেন্সিগুলো যারা কাজ করে আসছে বাংলার বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন তদন্তে, এবং আপনারও এনএসজিতে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা, কখনো সম্ভব এনআইএ, সিবিআই, ইডি এদেরকে কাজে লাগিয়ে ভোটে জেতা কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব? দেখুন, যে কোনো ব্যক্তি, সে আমি হোক, আপনি হন, যেই হন না কেন, আমরা কিছুটা অভ্যাসের দাস হয়ে যাই। যেরকম ভাবে বাংলায় দলদাস পুলিশকে ব্যবহার করা হয় বিভিন্ন রকম রাজনৈতিক, সেটা নতুন কিছু না, এটা সবাই জানে, দেখছি। তো ওনারাও একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এনআইএ কে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক কারণে। এটা ভুলে যাচ্ছে যে এটা কিন্তু হাইকোর্টের অর্ডারে এই তদন্ত হচ্ছে, এনআইএ তদন্তে ঢুকেছে, এবং এনআইএ স্পেশাল কোর্ট যখন বারবার অভিযুক্তদের ডাকা হচ্ছে, যাচ্ছে না, তখন এনআইএ স্পেশাল কোর্টে এনআইএ অ্যাপিল করার পর তখন এনআইএ স্পেশাল কোর্ট অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে এবং বলে এদের নিয়ে আসা হোক ইনভেস্টিগেশনের জন্য। এখন এটা হচ্ছে খুব সিম্পল ব্যাপার। এখন এর মধ্যে কোন মূর্খ বাতুল, আই এম সরি বাট আমি কোট আনকোট বলি, ওই উচ্চিংড়ে ফচকে ছোড়া, এর বেশি কিছু সম্মান দেওয়াটা সম্ভব হয় না আমার, সে জানেই না মডেল কোড অফ কন্ডাক্টের সঙ্গে এনআইএর কোনো সম্পর্ক নেই। এনআইএ কিন্তু কোনো ল অ্যান্ড অর্ডার মেনটেন করার কোন রকম এজেন্সি নয়। এনআইএ সরাসরি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে তারা তদন্ত করেন। উনি কি বলতে চাইছেন, যে ভদ্রলোক ওই বাতুলে প্রলাপ করছে, তো উনি কি বলতে চাইছেন যে এই 1 জুন শেষ ইলেকশন হবে, পোলিং 4 জুন রেজাল্ট বেরোবে, তো 3 মাস 3.5 মাস রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হলে ভারতবর্ষের কোথাও এনআইএ কাজ করবে না, হাত গুটিয়ে বসে থাকবে? এগুলো বাতুলে প্রলাপ। লোকে অ্যাকচুয়ালি পড়াশোনা, অশিক্ষিত লোকজন পড়াশোনা করেনি, সেই জন্য এই সমস্ত কথাবার্তা বলছে। এর সঙ্গে কোন রকম সম্পর্ক নেই। কিন্তু আমি আরেকটা বলি, সে বাতুল হোক, একদম যদি মেন্টাল পেশেন্ট, মানসিক উন্মাদ না হন, সবাই তো জানেন এবং ওরা খুব বেশি করে জানেন, ছোট মোটো ব্যাপারে দিল্লিতে 2-3 জন বিখ্যাত উকিল রয়েছেন যারা লক্ষ লক্ষ টাকা অ্যাপিয়ারেন্স ফি নেন, সম্ভবত 25 লক্ষ 30 লক্ষ টাকা এক একটা অ্যাপিয়ারেন্সে, তাদের পেছনে কোটি কোটি টাকা খরচা করেছে। বাংলার বিভিন্ন তদন্ত যেগুলো চলছে, ইডি সিবিআই যেগুলো চালাচ্ছে, সেগুলোকে আটকানোর জন্য, কখনো সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আপনারা দেখেছেন, সময় নষ্ট করে লাভ নেই। তো ওদের যদি মনে হয় যে এখন এটা ইডি যেটা করছে বা এনআইএ যেটা করছে সেটা অন্যায় হচ্ছে, কোর্টে যাচ্ছেন না কেন? শুধু গিয়ে এনআইএ অফিসের সামনে, একটা খুব অদ্ভুত লাগলো, ওখানে গিয়ে ধর্ণা দিচ্ছে, আর এই দুর্নীতির তদন্ত বা এই সমস্ত নিয়ে কে কথা বলতে যাচ্ছে? সেই মহিলা, যেটা ভিডিও ভাইরাল আপনাদের কাছেও আছে, যিনি প্রকাশ্য জনসভা থেকে বলেছিলেন তোমরা যা খাচ্ছ খাও, 25% নিজেরা রেখে 75% হেডকোয়ার্টারে পাঠিয়ে দিই। সেই মহিলা এনআইএ এর মতো ভারতবর্ষের সব থেকে প্রিমিয়াম এজেন্সির সামনে দাঁড়িয়ে সে বক্তব্য রাখছে দুর্নীতির বিরুদ্ধে। তো এটা হচ্ছে গণতান্ত্রিক ভারতবর্ষে একটা নমুনা। মানুষ দেখছে, এরা মানুষকে বোকা ভাবে, খুব ভালো করে জানে যে যদি আদালতে যায়, সে সুপ্রিম কোর্ট হোক অথবা কলকাতা হাইকোর্ট হোক, এরা বহুবার আদালতের আইনের থাপ্পড় খেয়েছে, আবার খাবে, এবং ভোটের আগে সেটা ওদের জন্য আরো খারাপ।
সেই জন্য একটা সিম্প্যাথি ভোট ক্রিয়েট করার জন্য গিয়ে ওখানে এই সমস্ত কথাবার্তা বলছি। এখানে তাহলে এখানে আমি দীপাঞ্জন শুনছিলাম। দা, এখানে একটা জিনিস আজকেও আমি দেখছিলাম যে দিল্লি হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কেজরিওয়ালের গ্রেফতারি অবৈধ নয়, বৈধতা রয়েছে। অথচ কেজরিওয়ালের গ্রেফতারি, বাংলায় এনআইএ, একাধিক রাজ্যে হেমন্ত সোরেনের গ্রেফতারি নিয়ে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস। এখন এনআইএ, আপনি যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে এনআইএ কোনোভাবেই ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। তৃণমূল যেটা বারবার বলছে যে রাজ্যের ডিজিপি যদি চেঞ্জ হয়ে যেতে পারে, রাজ্যের পুলিশ আধিকারিক যদি একাধিক আধিকারিক চেঞ্জ হয়ে যেতে পারে, তাহলে এনআইএর এসপি কেন বদল হবে না? আমি এখানেই আপনার থেকে জানতে চাইবো, পুলিশ ভোট প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, ভোট কন্ডাক্টের সঙ্গে যুক্ত, এনআইএ তো ভোট কন্ডাক্টের সঙ্গে যুক্ত নয়। না দেখুন, পাগলের প্রলাপ কি কাউন্টার করবেন? এ তো পাগল, ওরা নিজেরাই জানে ওরা পাগল। যে এই যে সমস্ত কথাগুলো বলছে এগুলো অশিক্ষিত পাগলের প্রলাপোক্তি। এটা একটা ভয়াবহ আতঙ্ক থেকে হচ্ছে। ওরা বুঝতে পারছে, আমি বিভিন্ন চ্যানেলে গত 2-3 বছর ধরে রেগুলার বেসিসে বলে এসেছি, বাংলায় যতগুলো স্ক্যান্ডাল, বড় বড় স্ক্যাম হয়েছে, প্রত্যেক কটা স্ক্যামে যে হাজার হাজার কোটি টাকা, সেটা বাংলার বাইরে, ভারতবর্ষের বাইরে গেছে। এবং এই টাকা নিয়ে যাওয়ার জন্য যেটা মানি লন্ডারিং, যেটা ইডি কেস করছে, এটার জন্য সব থেকে বেশি দরকার একটা দুর্দান্ত নেটওয়ার্ক। আর সারা পৃথিবীতে এই নেটওয়ার্ক 3টে গ্রুপের কাছে থাকে, হয় ড্রাগ মাফিয়া, অথবা মানব পাচার বা অস্ত্র চোরাচালানকারী, আর 3 নম্বর হচ্ছে সন্ত্রাসবাদী সংগঠন। এই যে হাজার হাজার কোটি টাকা বাংলার বাইরে গেছে, এরা সন্ত্রাসবাদী সংগঠনের থ্রু দিয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এনআইএ এর যে কনভিকশন রেট, যে প্রিসিশন রেট, ইটস 95% এন্ড অ্যাবভ। এনআইএ কখনোই একটা বেসিক হোমওয়ার্ক না করে কোনো কেস হাতে নেয় না, তার জন্য তাদের 95% কনভিকশন রেট। আমি আবার এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, এই যে ইডির ব্যাপারে যেটা আপনি বললেন, কেজরিওয়াল দুর্নীতি নেই নাকি রাজনীতি করছে ইডি, গত 5 বছরের ডেটা, এগুলো পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল, আপনি পেয়ে যাবেন টাইমস অফ ইন্ডিয়া, সম্ভবত লাস্ট ইয়ার সেপ্টেম্বর, যে গত 5 বছরে ইডি যত রেড করেছে তার মাত্র 2.8%, আই রিপিট 2.8% এমপি এবং এমএলএ, রাজনৈতিক দলে, সে বিভিন্ন রাজনৈতিক দলে। বাকি 97% তারা কিন্তু অসাধু চক্র, অসাধু ব্যবসায়ী, এই সমস্ত রাজনীতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এখন। এবং সেখানেও কিন্তু 94% প্লাস ইডির সাকসেস রেট। এখন চোরেদের তো আতঙ্কিত হওয়া ছাড়া উপায় নেই, কি করবে? ঘর বাড়ি বিক্রি করে তো যেতে পারবে না, সামনে তো ইলেকশন। সেই জন্য আদালতের দরজা না খটখটিয়ে ওরা কখনো চলে যাচ্ছে গভর্নরের কাছে, কখনো চলে যাচ্ছে দীপাঞ্জন দা, এখানে এনআইএ একটা জিনিস ভবনের আপনার সামনে। কাছে আমি জানতে চাইবো, আপনি প্রাক্তন এনএসজি কমান্ডো, দেশের নিরাপত্তার জন্য আপনি কাজ করেন। আমি একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, আপনি সব থেকে ভালো বলতে পারবেন, যে ইডির রেড, ইডির কনভিকশন, সিবিআই কনভিকশন, এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্স রাখে এনআইএর কনভিকশন, এনআইএর মামলা, এনআইএর তল্লাশি। কারণ এনআইএতে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত হয়, সাধারণত সেটা দেশ বিরোধী কার্যকলাপ, মানে সেটা মানব পাচার হতে পারে, সেটা সন্ত্রাসবাদী কার্যকলাপ হতে পারে, এক্সপ্লোশন অ্যাক্ট হতে পারে, অর্থাৎ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ফলে এইটা কি কোথাও একটা তৃণমূল কংগ্রেসের কাছে আলাদা চিন্তা বা চাপের কারণ, যে তৃণমূল ইডিতে একেবারে তাদের নাম সামনে আসা, সিবিআই সামনে আসা, সেটার থেকে অনেক বেশি জনমানসে বিরূপ প্রভাব তৈরি করবে যদি কোনো ব্যক্তি এনআইএর হাতে গ্রেপ্তার হন বা এনআইএর কনভিকশন রেটে তার নাম চলে আসে? দেখুন, এই যে সেন্ট্রাল এজেন্সি, আমি এনএসজি ছাড়াও আমি রতে কাজ করেছি 2 দশকের বেশি, অলমোস্ট 1.5 দশক, তো 13-14 বছর। সম্যক ধারণা রয়েছে আমার এই বিষয়ে, অন গ্রাউন্ড এক্সপিরিয়েন্স। আমি আপনাকে বলি, এই যে স্ক্যাম গুলো হয়, প্রথম র্যাডারে আসে কিন্তু ইনকাম ট্যাক্সের বা সেন্ট্রাল আই।